নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা মানুষ। 15 টাকা কেজির পেঁপের দরে সেঞ্চুরি ভরা মৌসুমে সুখবর নেই চালের বাজারে। ডোনাল্ড লুর ঢাকা সফরের কারণ জানা নেই ওবায়দুল কাদেরের। আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। গাজীপুরে লিফটে আটকে পড়ে রোগীর মৃত্যু। রোগীর স্বজন ও আটকে থাকা ব্যক্তিদের দায়ী করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাসপাতালের চিঠি। সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আব্দুল্লাহ। কাল লাইটার জাহাজে তীরে ফিরবেন 23 নাবিক। অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণর মরদেহে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা। গার্ড অফ অনার প্রদান, বিকেলে দাফন। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। শুধু মাছ বা মাংস নয়, বাজারে এখন সবজি কেনাই দায় সাধারণ মানুষের। পেঁপে হাঁকিয়েছে সেঞ্চুরি, বেগুনও 100-র ওপরে। নতুন করে চোখ রাঙাচ্ছে মুরগির দাম, আর কুরবানির অনেক আগেই লাগামহীন মশলার বাজার। বাজার ঘুরে আরো জানাচ্ছেন এম এ আজিম। দাবদাহ কিছুটা কমলেও বাজারে দামের গরমে এখন হাঁসফাঁস ক্রেতা। 15 টাকা কেজির পেঁপে রাজধানীর বাজারে ছাড়িয়েছে 100 টাকা। আর বেগুন সহ অনেক সবজির দামই 100-র ওপরে। 70 থেকে 80 টাকার নিচে যেন কোনো সবজিই নেই বাজারে। ব্যস্ত অনেক কষ্ট হয়ে থাকে। কাস্টমার পেঁপে কালে 3 জনে মা পাইছে, 100 টাকা দাম না থুয়ে গেছে। দুন্দুল 50 টাকা পাইকারি বর্তমান বাজারে, অথচ এই দুন্দুল কিছুদিন আগে ছিল 35 থেকে 40 টাকা। এদিকে রমজানে বেড়ে যাওয়া ডাল, চিনি সহ মুদিপণ্যের দাম না কমলেও ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজ সহ সব ধরনের মশলা জাতীয় পণ্যের দাম। কোরবানির আগ মুহূর্তে যা হতে পারে আকাশচুম্বী। রমজান শেষ হয়ে কিন্তু প্রায় 1 মাসের মতন প্রায় হয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে এখন ওগুলোর দাম কমে নেই। কোরবান আসতেছে, যে গরম মশলার দামগুলোর দাম বাড়ছে, আর আদা, রসুন, পেঁয়াজ এগুলোর দাম বাড়ছে। এদিকে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও চোখ রাঙাচ্ছে মুরগির দাম। ব্রয়লার 20 আর সোনালী মুরগি কেজিতে দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। ব্রয়লার 220 আর সোনালী হলো 400 টাকা কেজি, আর দেশি মুরগি হলো 700 টাকা কেজি। শুক্রবারে 20 টাকা ব্রয়লার, 220 টাকা ব্রয়লার বেচে, আজকে 220 টাকা ব্রয়লার বেচতেছে। বাজারের এমন দাম বাড়ার প্রতিযোগিতায় বরাবরের মতো ক্ষুব্ধ ক্রেতারা। বাজার মনিটরিং নিয়েও তাদের রয়েছে বিস্তার অভিযোগ। গরিবের জন্য কিছুই খাওয়ার নাই, সবকিছু অতিরিক্ত দাম। পেঁয়াজের দাম অনেক বেশি, আমরা ওইভাবে কিনতে পারতেছি না, খালি ঘুরতেছি বাজারে, কিন্তু মানে যেটা আমাদের সামর্থ্যের মধ্যে ওইটা আমরা আসলে কিনতে পারতেছি। আমাদের তো মনে করেন সীমিত আয়ের লোক, আমাদের তো বাজার করতে আসে সবসময় হিমশিম খেতে হয়। বাজার ব্যবস্থা যারা আছে, বাজারের দায়িত্বে আছে, যেমন সরকারিভাবে তারা মনিটরিং যদি করে ঠিকভাবে, তাইলে হয়তো বা ঠিক করতে পারে, কিন্তু তারা তো শুধু বলে, মুখেই বলে। অবশ্য পর্যাপ্ত সরবরাহ আছে মাছের, তাই দামও বাড়েনি তুলনামূলকভাবে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এদিকে বোরো ধান কাটার ভরা মৌসুমেও সুখবর নেই চালের বাজারে। কুষ্টিয়ায় সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। নতুন ধানের চাল বাজারে আসতে শুরু করলেও তেমন প্রভাব পড়েনি। মিল মালিকরা বলছেন, পুরো দমে ধান না ওঠায় বাজারে ধানের দাম চড়া। আর ভরা মৌসুমেও চালের দাম না কমায় ক্ষুব্ধ ভোক্তারা দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চলছে বোরো ধান কাটার মৌসুম। মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। নতুন ধানের চাল বাজারে আসতেও শুরু করেছে। তবুও কুষ্টিয়ার চালের বাজারে নেই কোনো সুখবর। সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। কুষ্টিয়ার খুচরা বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 66 টাকা কেজি, কাজললতা চাল বিক্রি হচ্ছে 62 টাকা, আর মোটা আটার চাল বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন, প্রতি বছর নতুন ধান উঠলে বাজারে চালের দাম কমে, কিন্তু এবছর এখনো কমেনি দাম। তাই তারা মিলগেট থেকে যে দামে কিনছেন, বিক্রিও করছেন সে দামে। মিল মালিকরা যদি না কমায়, তাহলে আমরা কিভাবে কি বাজারে কি নিয়ন্ত্রণ করবো বা কি কমাবো? আমরা মিলারদের কাছে গেলেও দেখছি চাল যা মানে দাম, তাতে সামান্য হয়তো প্রথম চালের চেয়ে সামান্য একটু কমছে আর কি। মৌসুম যাই মৌসুম আসে, কমে না চালের দাম। ভরা মৌসুমেও চালের দাম না কমাই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। ধান কাটার সময় কিছু দাম কমে, এবার দেখতেছি কোনো কমার কোনো ব্যবস্থা নেই। যারা কর্তব্যরত আছে দাম নিয়ন্ত্রণ করা দেখভাল,
তারা উদাসীন হয়ে তাদের ধান্দা করিয়ে বসে আছে, তারা দেখাশোনার দায়িত্ব নাই। আমরা চাই যে সরকার এটা নিয়ন্ত্রণ করুক। সরকার একা কি করবে? সরকারের দলের লোকজন যদি ঠিক না থাকে তাহলে তো আর করণীয় কিছু নাই। এদিকে মিল মালিকদের বক্তব্যে মিলছে, মৌসুম শেষেই চালের দাম আরও বাড়ার আভাস। তারা বলছেন এবছর ধানের বাজার চড়া, তাই কমছে না চালের দাম। ধান কিছু কিছু জায়গায় ধান উঠছে আর কিছু কিছু জায়গায় এখনো ধান উঠে সময় পায় নাই। এগুলো ধান বাজারে আসার মতো মানে ওরা গুছায় উঠতে পারে নাই। এগুলো যখনই সবাই কাটাকাটি শেষ হয়ে যাবে তখন বাজার আমদানি হবে। আমদানি হলে পরে ইনশাআল্লাহ বাজার একটু নিয়ন্ত্রণ হবে আমরা আশা করছি। কৃষকের যদি মালের দাম যেহেতু বেশি, তখন তারা চাপ সহ্য করতে পারলে তখন আবার দেখা যাবে যে একটু বাড়বে। আর এর চেয়ে আর কমা ওই 2 সপ্তাহ 5 1 মাস এরকম থাকবে, এর বেশি থাকবে। যদি কমে 1 সপ্তাহ 2 সপ্তাহ কমবে, আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আবার বাড়বে, আবার টুকটাক করে বাড়া ধরবে। এই নিয়ে কমে আশা করা যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চালের দাম নিয়ন্ত্রণ না করা গেলে সংকটে পড়বে নিম্ন মধ্য আয়ের মানুষেরা। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকারী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কি কারণে বাংলাদেশে আসছেন তা জানা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা করবে সে পরিস্থিতি আর নেই। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আবারও আগুন সন্ত্রাস করলে বিএনপিকে 28 অক্টোবরের মতো পালাতে হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আবারও সরগরম রাজনীতির মাঠ। এরই মধ্যে রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করেছে 2 দল। এমন পরিস্থিতিতে ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম সফর। এমন বাস্তবতায় দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যারা এদেশে এসে দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। বিএনপির সাম্প্রতিক সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের সাফ জানান, কোনো ধরনের সহিংসতা বা আগুন সন্ত্রাস করলে ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, এবং তারা যদি সে চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে 2020 সালের 5 নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তিথির বিরুদ্ধে মামলা করেন আবু মুসার রিফাত নামের এক ব্যক্তি। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তিথিকে গ্রেফতার করে। এই অভিযোগে গেল বছরের 26 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিথি সরকারকে বহিষ্কার করা হয়। জবির প্রাণীবিদ্যা বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিথি। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে এক রোগী মৃত্যুর ঘটনায় রোগী ও তার স্বজনরা দায়ী বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে এমন দাবি করেন হাসপাতালের পরিচালক। চিঠিতে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটে 9ম ও 10ম তলার মাঝামাঝিতে
আটকে যায় লিফট। এ সময় এটি পুনরায় সচলে 1 মিনিট প্রয়োজন হলেও রোগী ও তার স্বজনরা দরজা ধাক্কাধাক্কি করায় লিফটের ডোর সেফটি কাজ করেনি। পরে লিফটটি পুনরায় সচল করতে 10 থেকে 15 মিনিট লাগে। হার্টের রোগী হওয়ায় এর মধ্যেই রোগী মারা যায় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তবে গণমাধ্যমে প্রকাশিত নিউজে 45 মিনিট আটকে থাকার বিষয়টি অস্বীকার করা হয় ওই চিঠিতে। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর জাহাজ এমভি আব্দুল্লাহ আজ সন্ধ্যা নাগাদ কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাবে। সেখান থেকে একটি লাইটার জাহাজে 23 নাবিককে নেওয়া হবে চট্টগ্রামের KSRM লাইটার জেটি সদরঘাটে। সেখানেই মঙ্গলবার তাদের বরণ করবেন স্বজনরা। সহকর্মী সৌরভ দেব ও AKM নাজিমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জলদস্যুদের হাত থেকে মুক্তির 1 মাস পর বিকেলে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাবে জাহাজ এমভি আব্দুল্লাহ। তাই ক্রুদের বরণে এখানে প্রস্তুত রাখা হয়েছে একটি লাইটার জাহাজ। শিপিং কর্তৃপক্ষ বলছে সোমবার বিকেল অথবা সন্ধ্যা নাগাদ জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে। নাবিক ও ক্রুদের একটি নতুন ব্যাচ পাঠানো হবে ওই জাহাজে। পরে একটি লাইটার জাহাজে 23 নাবিককে মঙ্গলবার চট্টগ্রামের KSRM লাইটার জেটি সদরঘাটে আনা হবে। সেখানেই তাদের বরণ করবেন স্বজনরা। এদিকে জিম্মি দশা থেকে মুক্তির পর তাদের বরণে অধীর আগ্রহে আছেন তাদের স্বজনরা। অবস্থায় ফিরে আসবে এত অল্প সময়ের মধ্যে তার কোনো কল্পনা মনে করছি যে অন্তত মাস 2 মাস তো লাগতে পারে। এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে 56,000 টন চুনাপাথর নিয়ে এসেছে। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি অংশ খালাসে জাহাজ নেওয়া হবে চট্টগ্রাম বন্দরের বহিনগরে। এর আগে গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের হাতে আটক হয় বাংলাদেশি জাহাজটি। পরে মুক্তিপণ দিলে 13 এপ্রিল মুক্ত হয় জাহাজটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ দুপুরে আরো থাকছে। চতুর্থ ধাপে ভারতের 96টি আসনে চলছে লোকসভা নির্বাচনের ভোট। নির্ধারণ হবে 1717 প্রার্থীর ভাগ্য। অর্থনৈতিক অঞ্চল পরিপূর্ণভাবে না করে বাইরে কোথাও শিল্প না করতে দেওয়ার নীতি হতে পারে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সকালে সচিবালয়ের BGME এর নবনির্বাচিত কমিটির সাথে সাক্ষাতে এ কথা জানান তিনি বলেন, পোশাক শিল্প এখন শুধু যুক্তরাষ্ট্র নির্ভর নয়, এজন্য কারো চোখ রাঙানোর সুযোগ নেই। শ্রমিকদের রেশনিং করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, NBRA কাস্টমস সংক্রান্ত হয়রানির বিষয় মন্ত্রী পরিষদের পরবর্তী সভায় তোলা হবে। অর্থনৈতিক অঞ্চল তৈরি না করে, অর্থনৈতিক অঞ্চলটি পরিপূর্ণভাবে প্রস্তুত না করে বাইরে কোথাও শিল্প করতে দেওয়া যাবে না। এটি হল শিল্প নীতি, এটি হতে পারে না। NBR এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে, এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভা বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণ। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাজনৈতিক সহযোদ্ধা সহ অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজের জানাজা শেষে বিকেলে চিরনিদ্রায় শায়িত হবেন বনানী কবরস্থানে। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণ। শনি ও রোববার তার মরদেহ ছিল হাসপাতালের হিমঘরে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রণর মরদেহ সোমবার সকাল 9টা 40 পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নেওয়া হয়। সেখানে তাকে শেষ বিদায় জানান তার দল সিপিবির নেতাকর্মীরা। পরে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা 11:30টার পর শোক মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় রণর মরদেহ। সেখানে দেয়া হয় গার্ড অব অনার। সর্বস্তরে শ্রদ্ধা জানান রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সাংবাদিকদের বলেন, হায়দার আকবর খান রণ যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন তিনি তা দেখে যেতে পারেননি। মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হায়দার আকবর রণ বাংলাদেশে যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ দেখতে পান। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে উনি আপসহীন লড়াই করেছেন। শ্রমিক আন্দোলন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে থেকে লড়াই করেছেন। সুতরাং এ ধরনের অনন্য ব্যক্তিত্ব আমাদের আগামী দিনের নীতিনিষ্ঠ রাজনীতিতে একটা শিক্ষণীয় হয়ে থাকবে। তিনি যে তার রাজনৈতিক আদর্শ থেকে সরে যাবেন সেইটা ঘটেনি। আজীবন সংগ্রামী ছিলেন, আজীবন সমাজতন্ত্রী ছিলেন, এবং যেটা অসাধারণ সেটা হলো রাজনীতির চর্চার সঙ্গে জ্ঞানের চর্চা করতেন। মানুষের অধিকারের জন্য, সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্য যেই তার বাসনা সেটা আজীবন বজায় রেখেছে। এরপর জানাজার জন্য নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। বনানীতে বাবা ও মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রণ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ দুপুর। স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটিকে আধুনিকায়নের কাজ করে যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। থাকছে অত্যাধুনিক প্রযুক্তির AI ট্রাফিক সিস্টেম, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো ব্যবস্থা। সোমবার ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের ফাঁকা জায়গাগুলোতে খেলার জায়গা তৈরি, বিভিন্ন খাল ও খেলার মাঠ উদ্ধার এবং বৃক্ষরোপণ সহ নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান মেয়র। বর্জ্য ব্যবস্থাপনায় আমরা ইতিমধ্যে আপনারা জানলে খুশি হবেন যে আমরা বর্জ্য থেকে বিদ্যুৎ, এটি অনেকবার আপনারা আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন সাংবাদিক ভাই বোনেরা, এটি এখন আর স্বপ্ন না, এটি বাস্তবে। গত 7 মে আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিইও এবং CWMO তাদেরকে অফিসিয়ালি আমরা জায়গাটা হস্তান্তর করেছি যারা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করবে, এবং গত 8 তারিখ থেকে তারা অফিসিয়ালি প্রথম কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে চলছে জোর প্রচারণা। জয় নিশ্চিতে ভোটের মাঠে নিজ প্রতীকে ভোট টানতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এলাকার উন্নয়নকে প্রাধান্য দিবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। সহকর্মী মেহেদি হাসানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। আগামী 21শে মে ইভিএমে অনুষ্ঠিত হবে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। তাই মাইকিং, মিছিল, মিটিং আর গণসংযোগে কমতি রাখছেন না প্রার্থীরা। যে যার মতো ভোটারদের আস্থা অর্জনে চেষ্টা করছেন। এবার রাজনীতির মাঠে ভোটের হিসেবেও থাকবে বেশ গরমিল। 5 জন চেয়ারম্যান প্রার্থী সকলেই উপজেলা সহ আওয়ামী লীগের বিভিন্ন পদপদবিতে আছেন। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচনের মাঠে বিএনপি সমর্থকদের ভোট যেদিকে যাবে সেই দিকেই পাল্লা ভারী হবে। তাই চেয়ারম্যান প্রার্থীরা বিএনপি জামাতের ভোটও নিজের প্রতীকে নিতে চেষ্টা চালান। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী। জনগণের মাঝে আছি, জনগণ আমাকে আবারও আগামী নির্বাচনে আমাকে উপজেলার চেয়ারম্যান বানাবে, এই বিশ্বাস আমার ভিতরে এসে গেছে। এদিকে কাপ্পিরিচের প্রার্থী নারী ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন, দিচ্ছেন নারী বান্ধব নানা প্রতিশ্রুতিও। অর্ধেকের বেশি অংশই আর কি নারীদের সারা বেশি পাচ্ছি। আমি একটু প্রতিবন্ধকতা ওইটা বলা যাবে না, স্বাভাবিক যারা প্রতিহিংসা প্রতিবন্ধকতা করবে ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়ে। তবে ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন এমন যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। যার যার ভোট আমরা ভোট কেন্দ্রে যায় দিব, পছন্দের যে প্রার্থী তাকেই ভোট দেব। যার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হবে এরকম একজন জনপ্রতিনিধিকে মানুষ এবার ভোট দেবে বলে আমরা আশা করছি। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। নিউজ ডেস্ক,
দেশ টিভি। কোরবানির ঈদ সামনে রেখে শরীয়তপুরে গরু মোতাতাজাকরণে ব্যস্ত খামারিরা। অবৈধ পথে ভারত থেকে গরু আমদানি না হলে এবার লাভবান হওয়ার আশা তাদের। তবে গোখাদ্যের দাম ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য না পেলে লোকসানের আশঙ্কাও রয়েছে। সহকর্মী রোমান আকুন্দের তথ্য ছবিতে ফারজানা ইসলামের আরও একটি ডেস্ক রিপোর্ট। দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় ঈদ সামনে রেখে শরীয়তপুরের ৬ উপজেলায় ছোট বড় খামারের পাশাপাশি গরু লালন পালন করছেন অনেক কৃষক। ঈদ ঘনিয়ে আসায় ব্যস্ততার শেষ নেই তাদের। বেশি লাভের আশায় পরম যত্নে ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় সবুজ ঘাস ও খড়ের পাশাপাশি খোল, ছোলা ও ভুসি খাওয়ানোর মাধ্যমে গরু লালন পালন করছেন তারা। ন্যায্য দাম পেতে ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি জানান তারা। প্রত্যেকটা গরু প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়। মালিকের পর্যাপ্ত জমি আছে, জমি থেকে আমরা ঘাস সংগ্রহ করে গরুকে ঘাস খাওয়াই। যে পরিমাণ খাবারের দাম বাড়ছে, এই কারণে আমরা গরু পেলে লাভবান হতে পারি না। এর মাঝে যদি ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢোকে তাহলে আমাদের লস। গোখাদ্যের দাম যদি এই হারে চলতে থাকে তাহলে অনেক খামারের এই গরু পালা কষ্টসাধ্য হয়ে যাবে। দেশীয় গরুর মাংসের স্বাদই আলাদা, স্বাস্থ্যসম্মত হওয়ায় চাহিদাও বেশি বলে জানান ভোক্তারা। দেশি মানের গরু সবাই যদি এটা ক্রয় করে ভালো হবে, ভালো এবং এটা জন্য স্বাস্থ্যকর এখন উপকারিতা। দেশি গরুর কোনো বিকল্প নাই। পশুপালনে নিয়মিত মনিটরিং ও খামারিদের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। খামারিগণ যাতে লাভবান হয় সেজন্য প্রাণী সম্পদ বিভাগ খামারিদের সার্বক্ষণিক পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পশুপালনের মাধ্যমে পূরণ হয় কোরবানির পশুর চাহিদা, তাই এ খাতে সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানান জনপ্রতিনিধিরা। উৎপাদন করতে পারে সেই বিষয়ে অধিদপ্তর আছে, তারা যেন তাদের উপরে দৃষ্টি ভালো রাখে। এবার কোরবানির পশুর দাম বেশি হবে জানিয়ে অর্থনীতির স্বার্থে আমদানি বন্ধের দাবি জানান খামারিরা। এই খামারিরা যদি ক্ষতিগ্রস্ত হয় এবং খামার বন্ধ হয়ে যায়, অনেক ক্ষুদ্র খামারি লসে বন্ধ হয়ে গেছে, তাহলে কি করতে হবে যে 1 বছর পরে এই দুধ, শিশু খাদ্য থেকে দুধ, এগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে, সেখানে ডলার চলে যাবে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার শরীয়তপুরে 50,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে, আর ছোট বড় প্রায় 9,400 খামারে প্রস্তুত রয়েছে 57,000 পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ দুপুরে আরো থাকছে। তাসকিনের মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। চির ধরা পড়েছে, যুক্তরাষ্ট্রের চিকিৎসকের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষা। কাল দুপুরে বিশ্বকাপ দল ঘোষণা। রংপুরে 9,500 প্রাথমিক বিদ্যালয়ের 8,000টিতেই নেই এক শিফটে ক্লাস নেওয়ার সক্ষমতা। শিক্ষক সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে কার্যকর করা যায়নি সরকারি নির্দেশনা। ফলে মানসম্মত শিক্ষাদান থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট। সম্প্রতি দেশজুড়ে তীব্র দাবদাহে বিদ্যালয়গুলোতে 2 শিফটের পরিবর্তে 1 শিফটে পাঠদানের নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনায় বেলা 11:30 পর্যন্ত একসঙ্গে 6 শ্রেণীর ক্লাস নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি রংপুর বিভাগে। প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের দেয়া তথ্য মতে এই বিভাগে রয়েছে 9,544টি বিদ্যালয়। এর মধ্যে নীলফামারীতে 1,085টি বিদ্যালয়ের মধ্যে 138টিতে 1 শিফটে পাঠদান করা হয়েছে। ঠাকুরগাঁয়ে 999টি বিদ্যালয়ের মধ্যে 60, গাইবান্ধায় 1,466টির মধ্যে 333টি, রংপুরে 1,456টির মধ্যে 205, লালমনিরহাটে 763টির মধ্যে 146টি, দিনাজপুরের 1,871টির মধ্যে 230টি, পঞ্চগড়ের 664টির মধ্যে 69 এবং কুড়িগ্রামের 1,240টির মধ্যে 279টি রয়েছে। বাকি 7,787টি বিদ্যালয়ে শিক্ষক সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সম্ভব হয়নি 1 শিফটের পাঠদান। 1 শিফটে পাঠদানের জন্য প্রতিটি বিদ্যালয়ে ন্যূনতম 6 জন শিক্ষক ও 7টি শ্রেণীকক্ষের প্রয়োজন, কিন্তু এই বিভাগে 95% বিদ্যালয়ে নেই এই সক্ষমতা। আর 2 শিফটে 8 ঘন্টা শিশুদের বিদ্যালয়ে রাখার পক্ষে নন অভিভাবকরাও। 10টা থেকে 4টা পর্যন্ত করছিল নিয়ম আর কি, ওটা থেকে এই নিয়মটা আমার ভালো লাগছে। মর্নিং স্কুল
এটাতেই দেখতেছি বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেসটা ভালো হচ্ছে। এই 7 দিনে যে ছুটি দেয়, কিন্তু আমাদের যে পড়ালেখা হয় না, ঘুমানোর কোনো সিস্টেম নাই, খেলার কোনো সিস্টেম নাই। আর যখন বিদ্যুৎ থাকে না তখন ফ্যানও চলে না, ওই জন্য অনেক গরম হয়। প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে বিদ্যালয়গুলোতে শিক্ষক বৈষম্য দূর, অবকাঠামোর উন্নয়ন এবং দক্ষতা বাড়ানোর কথা বলছেন শিক্ষাবিদরা। যদিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাথমিক ও গণশিক্ষা এই কর্মকর্তার। শিক্ষক নিয়োগ দিতে হবে, তাদের যথাযথ ট্রেনিং দিতে হবে, তাদেরকে বেতনকে আকর্ষণীয় করে আনতে হবে। আবাসিক শিক্ষক হিসেবে তাদের আবাসনের ব্যবস্থা করে ওই স্কুলের ভিতরে যদি রাখার ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় এই শিক্ষার মানটা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানটা যথাযথ উন্নয়ন ঘটবে। ৯,৫০০ স্কুলের মধ্যে প্রায় ১,৫০০ স্কুল এক শিফটে রূপান্তর করা হয়েছে এবং পর্যায়ক্রমে ভবন তৈরি হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল স্কুলই এক শিফটে তৈরি করা হবে। পরিস্থিতি উত্তরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। রাজধানীর বনানীতে এক অভিজাত হোটেলে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ন্যাশনাল সেলস মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিইও ইদ্রিসুর রহমান সহ অনেকে। বাজারে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের পণ্যগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। সেই অনুযায়ী বাজারে সরবরাহ বাড়ানোর আহ্বান জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রয় কর্মকর্তারা। দর্শক দেখছেন সংবাদ দুপুর।